প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহির মুস্তাকিম। আজকে আমরা আলোচনা করব হামাস ইসরায়েল শান্তি চুক্তি নিয়ে। গত 15 জানুয়ারি স্বাক্ষরিত এই চুক্তি কার্যকর হয়েছে 19 জানুয়ারি থেকে। চুক্তি কার্যকর হবার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ইসরায়েলের বিজয় বলে আখ্যায়িত করেছেন। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজেই হালভে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি জনগণকে রক্ষার যে মহান দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছিল 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা থেকে ইসরায়েলি জনগণকে ঠেকাতে, নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ভার তার পুরোপুরি নিজের এবং এই ব্যর্থতার জন্য তিনি পদত্যাগ করছেন। তার আরেকটা কথা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে বিরাট আকারের ব্যর্থতা এখানে ঘটেছে। সে ব্যর্থতা আমাকে প্রতি ঘন্টায়, প্রতিনিয়ত, প্রতিদিন তাড়া করে বেড়ায় এবং এই ব্যর্থতা আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আসলে চুক্তিতে কার লাভ হয়েছে, কার ক্ষতি হয়েছে, কে জিতেছে, চলুন প্রেক্ষাপট দেখা যাক। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর হামাস এটা প্রমাণ করতে পেরেছে যে ইসরায়েলকে যতটাই অজেয় মনে করা হোক, তাকে যে হামলা করা সম্ভব, তাকে যে পরাভূত করা সম্ভব, তার নিরাপত্তায় যে চির ধরানো সম্ভব, এটা তার সক্ষম এবং তারা এটা বাস্তব করে দেখিয়েছে। যুদ্ধে 15 মাসের এই দীর্ঘ যুদ্ধে, 467 দিনের এই যুদ্ধে 47,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলের পক্ষে কতজন প্রাণ হারিয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তারা স্পষ্ট করেনি। তবে ক্ষয়ক্ষতি যে বেশ কিছুটা হয়েছে, মাঝে মধ্যে তাদের দেওয়া আভাস থেকে, তাদের সৈন্যদের প্রাণহানি থেকে এটা জানা গেছে। এই যুদ্ধে বিশ্ববাসী খুব উদারভাবে নেয়নি। এই যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা চলছিল প্রায় শুরু থেকেই, কিন্তু সেই যুদ্ধ বন্ধ করা যায়নি, যার জন্যে ইসরায়েলের একগুঁয়েমিকে অনেকটা দায়ী করা হয়েছে। ইসরায়েল বরাবরই দোষ চাপিয়েছে হামাসের ঘাড়ে এবং বলেছে যে হামাসের একগুঁয়েমির কারণে তাদের পক্ষে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়নি। কিসের ভিত্তিতে এই আলোচনা হলো, কিসের ভিত্তিতে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো, চলুন দেখা যাক। এই শান্তি চুক্তির ভিত্তি রচিত হয়েছিল 2024 সালের 5 মে আমেরিকা, মিশর এবং কাতার মধ্যস্থতা করে যে খসড়া তৈরি করেছিল, সে খসড়ার ভিত্তিতেই প্রায় 1 বছর পরে রাজি হলো ইসরায়েল। আমেরিকা, মিশর এবং কাতারের এই খসড়া চুক্তির বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আপনারা জেনেছেন, কাতারের দোহায় একটি ভবনে একতলায় হামাসের প্রতিনিধি দল আর দোতলায় ইসরায়েলের প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছিল খুঁটিনাটি বিভিন্ন বিষয়। বিভিন্ন জায়গায় তারা একমত হতে পারছিল না। মধ্যস্থতাকারী যারা ছিল, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে কাগজ চালাচালি, একতলা থেকে দোতলায় নিয়ে যাওয়া, দোতলা থেকে আবার সে কাগজ নিচে নিয়ে আসা, প্রশ্নসহ, প্রস্তাবসহ এই কাজগুলো করছিলেন মধ্যস্থতাকারীরা। কিন্তু কোনোভাবেই কাজ এগোচ্ছিল না। কাজের জন্যে পাঠানো হয়েছিল জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিনিধি, কিন্তু সেই প্রতিনিধির অধীনে আলোচনা এগোচ্ছিল না। আপনারা জানেন, জো বাইডেন প্রশাসনের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে তার বিদায়ের আগে হামাস ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি করার দৃঢ় ইচ্ছা ছিল। তিনি ইতিহাসের কাছে বলে যেতে চেয়েছেন যে তিনি তার সময়কালে এই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সক্ষম হয়েছেন। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার পরই হুঁশিয়ারি ছিল যে 20 জানুয়ারি তিনি ক্ষমতায় নেবার আগে এই যুদ্ধ বন্ধ হয়েছে, এটা তিনি দেখতে চান। কিন্তু দুপক্ষকে পাশ কাটিয়ে যুদ্ধটা আর একটু বিলম্বিত করে কিছু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সেই সুযোগটি
কেউ আর দিতে চাইছিল না, যে কারণে আলোচনা যখন অনড় অবস্থায় 11 জানুয়ারি তেল আবিবে এসে পৌঁছান ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনিও ইহুদি। তিনি নেতানিয়াহুর সাথে দেখা করতে চাইলে নেতানিয়াহুর পারিসজ্জা জানিয়ে দেয় যে আজকে সাবাত, ধর্মীয় ছুটির দিন, বেনিয়ামিন নেতানিয়াহু কারোর সাথে দেখা করবেন না, কথা বলবেন না। উইটকফ খুব জোরের সাথে জানিয়ে দেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে তিনি এসেছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিতে চান যুদ্ধ বন্ধ হতে হবে এবং সে যুদ্ধ বন্ধ হতে হবে 20 জানুয়ারির আগে। অতএব বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের জন্য সাবাতের ছুটি বন্ধ করে, শনিবারের ছুটি বন্ধ করে এগিয়ে আসতে হবে। বাধ্য হয়ে বেনিয়ামিন নেতানিয়াহু দেখা করেন উইটকফের সাথে। উইটকফ জানিয়ে দেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শান্তি চুক্তি করার বাধ্যবাধকতা আছে এবং অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে শান্তি চুক্তি শেষ করতে হবে। এ কথা জানিয়ে দিয়ে স্টিভ উইটকফ চলে যান দোহায়, যেখানে আলোচনা চলছিল। সেই আলোচনায় খুব একটা ব্যতিক্রম ঘটেনি। 5 মে 2023 জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে, মিশর এবং কাতারের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবগুলোরই হুবহু রেখে দুই পক্ষ শান্তি চুক্তিতে রাজি হয়। শান্তি চুক্তি করতে বেরিয়ে আসেন। শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো দুপক্ষের মধ্যে। শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো হামাস এবং ইসরায়েলের মধ্যে। সেই শান্তি চুক্তির কথা জানাবার জন্য গণমাধ্যমের সামনে আসেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি জানিয়ে দেন দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি হয়েছে এবং এই শান্তি চুক্তির ধারাগুলো কি। ঠিক একই সময় ওয়াশিংটনে প্রেস কনফারেন্স করছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও গণমাধ্যমকে জানিয়ে দেন দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি হয়েছে এবং এটা অবিলম্বে কার্যকর হবে। যখন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শান্তি চুক্তি মানছেন না, জো বাইডেনের রিয়াকশনটা খুব চমৎকার ছিল। তিনি পাশ ঘুরে সে সাংবাদিককে জিজ্ঞেস করলেন, আর ইউ জোকিং? আপনি কি ইয়ার্কি মারছেন? হাজার হাজার মানুষের প্রাণহানি, বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যস্থতা, তারপরে এখনো বলছে যে সে শান্তি চুক্তি মানবে না। এই কথা বলে চলে গেলেন জো বাইডেন। মধ্যপ্রাচ্যের সুর হলো আনন্দ উল্লাস। এবার একটু দেখে নেওয়া যাক কোন কোন শর্তে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো। প্রথম দফায় শান্তি চুক্তি বজায় থাকবে 42 দিন। এই 42 দিনের মধ্যে হামাস 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। তার বিনিময়ে 1900 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। ইসরায়েলি সৈন্যরা গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে। ফিলিস্তিনি সাধারণ জনগণ তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করবে। আর এর মধ্যে ফিলিস্তিনিদের খাদ্য চাহিদা পূরণ করতে বিশ্ব সম্প্রদায় খাদ্য পাঠাতে শুরু করবে। এটা হচ্ছে 3 দফা চুক্তির প্রথম দফা। 42 দিন পর যেটা ঘটবে তা হচ্ছে একটা স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। অবশিষ্ট যে সমস্ত সৈন্য বা ইহুদিরা ফিলিস্তিনিদের হাতে, হামাসের হাতে বন্দী আছে, তাদের ছেড়ে দেওয়া হবে। তার বিনিময়ে আরো বেশি করে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবে। এবং দ্বিতীয় দফায় এসে ইসরায়েলের সৈন্যরা গাজা থেকে পুরোপুরি নিজেদের প্রত্যাহার করে নেবে। তৃতীয় ধাপে বা চূড়ান্ত ধাপে হামাস ইসরায়েল চুক্তিতে যেটা বলা হয়েছে, হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের দেহাবশেষ সেটা ফিরিয়ে দেওয়া হবে এবং তারপরে শুরু হবে ফিলিস্তিনে গাজায় পুনর্নির্মাণের কাজ। এই হচ্ছে মোটামুটি চুক্তির 3 ধাপ। এখন প্রশ্ন হচ্ছে এই চুক্তিতে আসলে কে জিতেছে, কে হেরেছে? বিশ্লেষকরা যেটা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে হামাসের মতো একটি আঞ্চলিক শক্তি তারা ব্যাপকভাবে বিজয়ী হয়েছে।
যে কারণে বেনিয়ামিন নেতানিয়াহু বারবার করে গাইগুই করছিলেন এই চুক্তিতে তিনি যাবেন না, কিন্তু এই চুক্তিতে না যেয়ে তার কোনো উপায়ও ছিল না। যুদ্ধের শুরুতেই এবং যুদ্ধের মধ্যে মধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের লক্ষ্য হচ্ছে তিনটি। প্রথমত হামাসকে নির্মূল করা, দ্বিতীয়ত ফিলিস্তিনিদের হাতে যে সমস্ত বন্দী রয়েছে ইসরায়েলি বন্দী তাদেরকে উদ্ধার করা, গাজাকে দ্বিখণ্ডিত করা এবং সেখানে তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করা। শান্তি চুক্তিতে তার একটিও ঠেকেনি, প্রত্যেকটা বিষয় তাকে প্রত্যাহার করে নিতে হয়েছে এবং তাকে মেনে নিতে হয়েছে এই মধ্যস্থতাকারীদের দেওয়া শর্ত, এবং যার কারণে দাঁতে দাঁত চেপে হামাস যুদ্ধ করেছে, লড়াই করেছে, আত্মাহুতি দিয়েছে, 47,000 মানুষের মৃত্যুকে তারা মেনে নিয়েছে, কিন্তু তারা শর্তে ছাড় দেয়নি। অন্যদিকে আপনি যদি বিশ্লেষণ করে দেখেন, আমরা এর আগেও যেমনটা বলেছি, আপনারা যেমনটা জেনেছেন, হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের লক্ষ্য কয়েকটি, তার মধ্যে একটি হচ্ছে ইসরায়েল যে অজেয় না এ কথাটা বিশ্ববাসীর কাছে তুলে ধরা। অবরুদ্ধ একটা জনগোষ্ঠী, গাজা উপত্যকা অবরুদ্ধ একটা জনগোষ্ঠী হঠাৎ করে 7 অক্টোবর হামলা চালিয়ে ইসরায়েলকে কুপকাহাত করে দিল, সারা বিশ্বকে অস্থির করে তুলল। 1200 লোককে ধরে নিয়ে গেছে, তাদেরকে পণবন্দী করেছে, যুদ্ধ চালিয়েছে। তাদের নেতা ইসমাইল হানিয়া প্রাণ হারিয়েছেন, ইয়াহিয়া সানোয়ার প্রাণ হারিয়েছেন, তাদের প্রাণবন্ধু হাসান নাসরাল্লাহ লেবাননের। এইভাবে তাদেরকে অনেক আত্মাহুতি দিতে হয়েছে, কিন্তু তারা শর্তে ছাড় দেয়নি। সুতরাং ইসরায়েল যে অজেয় না এই কথাটা হামাসের পক্ষে প্রমাণ করা সম্ভব হয়েছে। 2, তাদের লক্ষ্য ছিল বিশ্ববাসীর দৃষ্টিকে আকর্ষণ করা যে তোমরা ফিলিস্তিন ইস্যুকে ভুলে যেও না। আমরা দেখেছি সারা বিশ্বের মানুষ গাজার সমর্থনে, ফিলিস্তিনের সমর্থনে মিছিল করেছে। বিশ্বের দেশে দেশে বৃহত্তম মিছিল হয়েছে। সে মিছিল করে তারা শান্তি চুক্তি চেয়েছে। আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে ছাত্ররা ক্যাম্পাস দখল করে যুদ্ধ বন্ধ করার আর্জি জানিয়েছে, বিক্ষোভ করেছে এবং ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। এক্ষেত্রেও হামাসের পক্ষে তারা জয়ী হয়েছে। 3 নম্বরে যেটা বলা যেতে পারে যে বিশ্বের অন্তত 6টি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, অন্তত 3টি খ্রিস্টান দেশ। এখন প্রশ্ন উঠতে পারে 47,000 লোকের প্রাণের বিনিময়ে, নিজেদের শীর্ষ নেতাদের আত্মাহুতির বিনিময়ে হামাস কিভাবে বিজয়ী হল? হ্যাঁ, যারা যুদ্ধ বিশেষজ্ঞ, যুদ্ধ বিশ্লেষক, তারা এটা স্পষ্ট করেই বলেন যে আপনার কত সৈন্য মারা গেল, কত কমান্ডার মারা গেল সেটা প্রশ্ন না। আপনি যে গোল সেট করেছেন, আপনি যে লক্ষ্যে পৌঁছতে চেয়েছেন, সেটা কি আপনি পৌঁছতে পেরেছেন? হামাস সেটা পেরেছে। সেই দিক থেকে সেই বিশ্লেষণে হামাসের বিজয় হয়েছে, হামাস বিজয়ী হয়েছে। এখন অবশিষ্টটুকু দেখার পালা। মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করুক, আমরা সবাই শান্তিতে বাস করি, এ প্রত্যাশা, এ কথা জানিয়ে আজকের মতো শেষ করছি। যারা দেখলেন সবাইকে ধন্যবাদ।